প্রিয় ছাত্রছাত্রী সবাইকেই তোমাদের প্রিয় এমএস টিচিং চ্যানেলে সুস্বাগত। কমপ্লেক্স কম্পাউন্ডের আজ আমরা 5 নম্বর ক্লাস সম্পন্ন করব। আজ আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা হলো ভিভিটি, অর্থাৎ ভ্যালেন্স বন্ড থিওরি। তো ভ্যালেন্স বন্ড থিওরি তোমরা কেমিক্যাল বন্ডিং পড়ার সময় পড়েছিলে। তো আজ আমরা ভ্যালেন্স বন্ড থিওরি পড়ব কমপ্লেক্স কম্পাউন্ডের ক্ষেত্রে। তো হঠাৎ করে ভ্যালেন্স বন্ড থিওরির কী প্রয়োজন হলো? অ্যাকচুয়ালি ভ্যালেন্স বন্ড থিওরি কী সে বিষয়ে পরে আলোচনা করব, কিন্তু থিওরিটা কেন প্রয়োজন হয়েছিল? তো এটা প্রয়োজন হয়েছিল এই জন্যই যে কোঅর্ডিনেশন যে কম্পাউন্ডগুলো ছিল সেই কোঅর্ডিনেশন কম্পাউন্ড সম্পর্কে প্রাথমিক ধারণা আমরা ভার্নারের থিওরি থেকে পেয়েছিলাম। বাট ভার্নারের থিওরি দ্বারা এই কম্পাউন্ডের কয়েকটি প্রপার্টিজ, যেমন কালার, জিওমেট্রি, ম্যাগনেটিক প্রপার্টিজ ইত্যাদি ব্যাখ্যা করা যাচ্ছিল না। তো এগুলো ব্যাখ্যা করার জন্যই আমাদের প্রয়োজন হয়েছিল বেশ কয়েকটা নতুন নতুন থিওরি, যেমন ভিভিটি, সিএফটি ইত্যাদি। তো আজ আমরা ভিভিটি থিওরি নিয়ে আলোচনা করব। তো ভিভিটি থিওরির প্রয়োজনীয়তা একটু দেখে নাও। It is proposed to explain some characteristic properties of complex compound such as color, geometry and magnetic properties. তো ভ্যালেন্স বন্ড থিওরি আমরা ডিটেলস পড়ার আগে কতগুলো অ্যাজাম্পশন একটু জেনে নিতে হবে। নাম্বার ওয়ান অ্যাজাম্পশন, সেন্ট্রাল মেটাল অ্যাটম উইল প্রোভাইড ভ্যাকান্ট অরবিটাল for formation of coordination bonds with ligands. তো কোঅর্ডিনেট কম্পাউন্ডে তোমরা জানো যে কমপ্লেক্স যে স্ফিয়ার, ওর মধ্যে যে সেন্ট্রাল যে মেটাল অ্যাটম থাকবে একটা, তার সঙ্গে থাকবে লিগ্যান্ড। এটা অলরেডি আমরা জেনেছি। তো বলা হয়েছে যে এই যে সেন্ট্রাল মেটাল অ্যাটম থাকবে এর ভ্যাকান্ট অরবিটাল থাকতে হবে, এবং এই যে লিগ্যান্ড থাকবে, তো লিগ্যান্ড থাকা মানেই তার ডোনার সাইড থাকবে, অর্থাৎ সে লোন পেয়ার ইলেকট্রন ডোনেট করতে পারবে। তাহলে এর লোন পেয়ার ইলেকট্রন, এর যে ভ্যাকান্ট অরবিটাল থাকবে সেই ভ্যাকান্ট অরবিটালে এর লোন পেয়ার কী হবে? ডোনেটেড হবে। তো এটা হলো ফার্স্ট assumption of VVT. Second assumption কি হবে? ফার্স্টে আমরা দেখেছিলাম যে সেন্ট্রাল মেটাল অ্যাটম তার অবশ্যই ভ্যাকান্ট অরবিটাল থাকতে হবে। তো এবার ওই যে সেন্ট্রাল মেটাল অ্যাটম তার যে অরবিটালগুলি আছে, ওই অরবিটালগুলির হাইব্রিডাইজেশন হতে হবে, সংকরায়ন করতে হবে। তো সেকেন্ড অ্যাজাম্পশন, হাইব্রিডাইজেশন অকার ইন সেন্ট্রাল মেটাল অ্যাটম। দেন নাম্বার 3 অ্যাজাম্পশন, দ্য এমটি হাইব্রিড অরবিটালস, অর্থাৎ যে হাইব্রিডাইজেশন হওয়ার পরে যে অরবিটালগুলো তৈরি হলো, অর্থাৎ হাইব্রিডাইজড অরবিটাল যেগুলো হলো, সেই হাইব্রিড অরবিটালের মধ্যে যেগুলো এমটি ফাঁকা আছে সেগুলো কী হবে? দ্য এমটি হাইব্রিড অরবিটালস অফ মেটাল আয়ন ওভারল্যাপ উইথ দ্য ফিল্ড অরবিটাল অফ দ্য লিগ্যান্ড টু ফর্ম মেটাল লিগ্যান্ড কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড। তো কী হচ্ছে ব্যাপারটা? হাইব্রিড অরবিটাল যেগুলো পাওয়া গেল সবগুলো ইলেকট্রন দ্বারা ফুলফিল্ড থাকছে না, কারণ সেন্ট্রাল মেটাল অ্যাটমে
প্রথমেই বলা হয়েছে যে ভ্যাকান্ট অরবিটাল থাকতে হবে। তো সেই ভ্যাকান্ট অরবিটাল হাইব্রিডাইজেশনের পর যে হাইব্রিড অরবিটাল পাওয়া গেল সেখানেও ভ্যাকান্ট অরবিটাল থাকবে। এই ভ্যাকান্ট অরবিটালে এবার কি হবে, এই ভ্যাকান্ট অরবিটালে এবার লিগ্যান্ড তার লোন পেয়ার ইলেকট্রন ডোনেট করবে এবং এই ডোনেশনের ফলে ওদের মধ্যে তৈরি হবে কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড বা ডেটিভ বন্ড। ওকে, তো এই হলো আমাদের ছিল ভিভিটির মেন 3টি অ্যাজামশান। এবার এর উপর নির্ভর করে আমরা ভিভিটি থিওরির অ্যাপ্লিকেশান ঘটিয়ে বিভিন্ন কোঅর্ডিনেট কম্পাউন্ডের জিওমেট্রি এবং হাইব্রিডাইজেশন সম্পর্কে জানব। ভিভিটি অ্যাপ্লিকেশান করার আগে লিগ্যান্ড সম্পর্কে একটু দু একটি কথা জেনে রাখতে হবে। লিগ্যান্ডকে আমরা লিগ্যান্ডের বিভিন্ন যে ক্লাসিফিকেশান দেখেছি সেই ক্লাসিফিকেশানগুলো বাদ দিয়েও লিগ্যান্ডকে দুটো ভাগে ভাগ করা হয়। এটা কিসের উপর নির্ভর করে? এটা ক্রিস্টাল ফিল্ড থিওরির উপর নির্ভর করে, সিএফটির উপর নির্ভর করে, যেটা আমরা পরবর্তী সময়ে আলোচনা করব। জাস্ট এখন একটু জেনে রাখো, আর বোঝার জন্য পরবর্তী কোনো ক্লাসে আলোচনা করা হবে। এখন একটু জেনে রাখতে হবে আমাদের ভিভিটির অ্যাপ্লিকেশানের জন্য। তো লিগ্যান্ডকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হলো স্ট্রং ফিল্ড লিগ্যান্ড আর একটা হলো উইক ফিল্ড লিগ্যান্ড। কিসের উপর নির্ভর করে স্ট্রং ফিল্ড আর উইক ফিল্ড? দেখো, উইক ফিল্ড লিগ্যান্ড হলো এ স্মল ডিগ্রি অফ ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং। এখন জাস্ট কথাটা জেনে রাখো, এটা আমরা পরবর্তীকালে ডিটেলস পড়ব। আর উইক ফিল্ড স্ট্রং ফিল্ড লিগ্যান্ড কাকে বলা হচ্ছে? হুইচ হ্যাজ লার্জ ডিগ্রি অফ ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং। আর স্মল ডিগ্রি অফ ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং হলে সেটাকে বলা হচ্ছে উইক ফিল্ড। এবার এই উইক ফিল্ড এবং স্ট্রং ফিল্ড লিগ্যান্ডের কিছু এক্সাম্পল বা একটা সিরিজ আমি লিখে দিয়েছি, একটু দেখো। অর্থাৎ বাঁ দিক থেকে যত ডান দিকে যাওয়া হচ্ছে তত লিগ্যান্ডটা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হচ্ছে। নাও অ্যাপ্লিকেশান অফ ভিভিটি। তো অ্যাপ্লিকেশান অফ ভিভিটি যে সমস্ত কমপ্লেক্স কম্পাউন্ডের অ্যাপ্লিকেশান দেখা হবে, তো সাধারণভাবে আমাদের কমপ্লেক্স কম্পাউন্ড তোমাদের যা সিলেবাস আছে সাধারণত তাদের কোঅর্ডিনেশন নাম্বার 6 এবং 4 থাকবে। তো কোঅর্ডিনেশন নাম্বার যদি 4 হয় তাহলে সেক্ষেত্রে দু প্রকারের হাইব্রিডাইজেশন হতে পারে। একটা হলো sp3 হলে সেটার জিওমেট্রিক্যাল স্ট্রাকচার হবে টেট্রাহেড্রাল। আর একটা হতে পারে dsp2, সেক্ষেত্রে জিওমেট্রি হবে স্কয়ার প্লেনার। যদি কোঅর্ডিনেশন নাম্বার 6 হয় দেন hybridization may take place in form of sp3d2 and d2sp3. For both case the geometrical structure হবে octahedral. তো অ্যাপ্লিকেশন অফ ভিভিটি আমরা একটা কোশ্চেন নিয়ে আলোচনা করব। এই কোশ্চেনের মধ্যেই সমস্ত রকম যা যা হতে পারে এর অ্যাপ্লিকেশন সব দিয়ে দেওয়া হয়েছে। তো ফাইন্ড কোঅর্ডিনেশন নাম্বার, hybridization, geometry and magnetic properties of the following compounds. তো একটা কম্পাউন্ড আমি নিয়েছি CrNH3 এই কম্পাউন্ডটার কী করতে হবে? কোঅর্ডিনেশন নাম্বার, কম্পাউন্ডটির সেন্ট্রাল এলিমেন্টের হাইব্রিডাইজেশন, জিওমেট্রি এবং ম্যাগনেটিক প্রপার্টি আমাকে বের করতে হবে। তো এটা করার আগে আমরা প্রথমে যে কাজটা করব সেটা হলো এই কম্পাউন্ডের CN-টা বের করে নেব। তো এখানে সেন্ট্রাল মেটাল অ্যাটমকে বুঝতেই পারছো ক্রোমিয়াম,
এক্ষেত্রে কোঅর্ডিনেশন নাম্বার কত হচ্ছে? কোঅর্ডিনেশন নাম্বার হবে নাম্বার অফ লিগ্যান্ড 6 ইন্টু 1। কেন 1 হলো? কারণ NH3 মনোডেন্টেড লিগ্যান্ড, সো কোঅর্ডিনেশন নাম্বার ইজ 6। তাহলে কোঅর্ডিনেশন নাম্বার 6 পেলাম, বেরিয়ে গেল ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্টে আমাকে বের করতে হবে এটির হাইব্রিডাইজেশন। হাইব্রিডাইজেশন বের করতে গেলে কেন্দ্রীয় যে মেটাল অ্যাটম আছে, সেন্ট্রাল মেটাল অ্যাটম, তার আউটার মোস্ট ইলেকট্রনিক কনফিগারেশনটা লিখতে হবে। তো সেক্ষেত্রে ক্রোমিয়ামের যদি ইলেকট্রন বিন্যাস দেখি তাহলে কী হবে? 3d5 4s1। এবার আমরা এর হাইব্রিডাইজেশনটা ক্যালকুলেশন করব, দেখো কীভাবে। নেক্সট উই হ্যাভ টু ক্যালকুলেশন অক্সিডেশন নাম্বার অফ ক্রোমিয়াম। তো দেখো অক্সিডেশন নাম্বার অলরেডি আমরা শিখেছি। যদি অক্সিডেশন নাম্বার ক্যালকুলেশনে কোনো প্রবলেম থাকে প্রিভিয়াস ক্লাস ভিডিওগুলো একবার দেখে নিও। তো চার্জ অন কোঅর্ডিনেশন স্ফিয়ার ইজ ইকাল টু 3 মাইনাস চার্জ অন লিগ্যান্ড দ্যাট ইজ ইকাল টু, এখানে লিগ্যান্ড বলতে 6টা NH3 আছে তাই 6, আর NH3 নিউট্রাল লিগ্যান্ড তাই 6 ইন্টু 0, আলটিমেটলি অক্সিডেশন নাম্বার ইজ +3। তো +3 অক্সিডেশন নাম্বার কার? সেন্ট্রাল মেটাল অ্যাটম দ্যাট ইজ ক্রোমিয়ামের। তো এই Cr3+এর ইলেকট্রনিক কনফিগারেশনটা আমাদের করতে হবে এবার। তাহলে সেটা কি হচ্ছে? Cr এর ইলেকট্রনিক কনফিগারেশন ছিল 3d5 4s1। তাহলে Cr3+এর ক্ষেত্রে 4s থেকে একটা ইলেকট্রন বেরিয়ে গেছে এবং D থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে গেছে, তাহলে অনলি 3d3। আর বাকি যে অরবিটালগুলো আছে এগুলো সব ভ্যাকান্ট পড়ে আছে। এবার Cr3+ এর সঙ্গে যখন NH3 লিগ্যান্ডগুলো যুক্ত হবে তখন এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে। কি? যে লিগ্যান্ডটা সেন্ট্রাল মেটাল অ্যাটমের সঙ্গে যুক্ত হচ্ছে সেই লিগ্যান্ডের প্রকৃতিটা কী, অর্থাৎ সেটি স্ট্রং ফিল্ড লিগ্যান্ড নাকি উইক ফিল্ড লিগ্যান্ড। কীভাবে বুঝবে? আমি যে চার্ট করে দিয়েছি ওই চার্ট থেকে দেখবে। তো সাধারণভাবে ওই চার্টের দেখবে যে H2O আছে তার আগে যারা আছে তারা উইক ফিল্ড, পরেরগুলো সাধারণভাবে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। তো এখানে NH3 যেটা আছে সেটা হলো স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। তো স্ট্রং ফিল্ড আর উইক ফিল্ড লিগ্যান্ডের এখানে তাৎপর্যটা কী? এই কথাটা যেটা এখন বলছি খুব মাইনিউটলি মনে রাখবে, খুব মনে না রাখতে পারলে কিন্তু এই জায়গাটা ভুল হয়ে যাবে। যদি স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হয় তাহলে তারা কি করবে? তাহলে এখানে যে আনপেয়ার্ড ইলেকট্রনগুলো আছে সেগুলোকে পেয়ার্ড ইলেকট্রন করবে। দেন যে ভ্যাকান্ট অরবিটালগুলো পড়ে থাকবে সেখানে লিগ্যান্ড তার ডোনার সাইড থেকে লোন পেয়ার অফ ইলেকট্রন ডোনেট করবে। তো তাহলে ডোনেট করার আগে আনপেয়ার্ড ইলেকট্রন বা পেয়ার্ড ইলেকট্রন এবং প্রয়োজনীয় সংখ্যক ভ্যাকান্ট অরবিটালগুলির হাইব্রিডাইজেশন সম্পন্ন হবে। তো দেখো কীভাবে হচ্ছে। তাহলে এখানে 3টে আনপেয়ার্ড ইলেকট্রন আছে, তাহলে NH3 যে লিগ্যান্ড এটা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড কী করবে? এদেরকে পেয়ার্ড করবে। বাট এই ক্ষেত্রে একটু এক্সেপশনাল কেস ঘটবে। কেন? কারণ এখানে পেয়ার্ড হবে না। এই জন্যই হবে না, এখানে যদি পেয়ার্ড হয় তাহলে সাপোজ এই ইলেকট্রনটা এখানে শিফট করছে, এইখান থেকে এইখানে আসছে, কিংবা এই ইলেকট্রনটা এখানে আসছে, তার মানে দুটো ইলেকট্রন পেয়ার্ড হচ্ছে, বাট একটা ইলেকট্রন তো আনপেয়ার্ড থেকে যাচ্ছে। তাই এখানে ওই স্ট্রং ফিল্ড লিগ্যান্ড এদেরকে পেয়ার্ড করতে পারবে না। বিশেষ কেস এটা একটি। তাহলে এখানে আনপেয়ার্ডই থাকছে। বেশ, আনপেয়ার্ড ইলেকট্রন থাকছে 3টেই। কখন? যখন Cr এর সঙ্গে লিগ্যান্ড যুক্ত হচ্ছে।
এটা অনলি Cr3+ ক্ষেত্রে। আর যখন Cr মেটালের সঙ্গে লিগ্যান্ড যুক্ত হচ্ছে তখন অরবিটালগুলো কী কন্ডিশনে আসছে দেখো। তাহলে 3টে ইলেকট্রন আছে, 3টে ইলেকট্রন এখানে থাকলো। এইবার দেখো আমরা এই কম্পাউন্ডের কোঅর্ডিনেশন নাম্বার অলরেডি বের করেছি কত, 6। তাহলে কোঅর্ডিনেশন নাম্বার যত হবে ততগুলি ফাঁকা কক্ষক, এই ফাঁকা কক্ষক অর্থাৎ যত কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে তত সংখ্যক ফাঁকা কক্ষক ভ্যাকান্ট অরবিটাল একসঙ্গে মিশে হাইব্রিডাইজড হবে। তাহলে এখানে দেখো ভ্যাকান্ট কোনটা কোনটা আছে, ভ্যাকান্ট আছে এটা এটা। তাহলে মোট কটা ভ্যাকান্ট নেবে, কোঅর্ডিনেশন নাম্বার যত, তাহলে এই কোঅর্ডিনেশন নাম্বার 6, তাহলে 6টা ভ্যাকান্ট অরবিটাল নেবে। তাহলে 6টা নিয়ে নাও, 1 2 3 4 5 6, অর্থাৎ ডি এর থেকে 2টি, এস এর থেকে 1টি এবং পি এর থেকে 3টি ভ্যাকান্ট অরবিটাল একত্রে মিশে হাইব্রিডাইজেশন ঘটাবে। তাহলে সেক্ষেত্রে যে হাইব্রিডাইজেশনটা হবে সেটা কী হাইব্রিডাইজেশন হবে, দেখো তাহলে এখানে কি ব্যবহৃত হয়েছে, ডি এর থেকে 2টো, এস এর থেকে 1টা আর 4p থেকে 3টে। তাই এই ক্ষেত্রে যে সংকরায়ন হয়েছে, যে হাইব্রিডাইজেশন হয়েছে তার নাম হবে, যেহেতু ডি এর থেকে 2টো, আগে ডি আসছে D2, দেখো দেন এস থেকে 1টা এস, পি এর থেকে 3টে sp3। তাহলে এখানে যে সংকরায়ন সম্পন্ন হচ্ছে সেটা হলো D2sp3 হাইব্রিডাইজেশান। তাহলে সেকেন্ড আনসারটা আমরা বের করে ফেললাম। এবার কি হয়, এবার যেটা হয় এখানে যে ভ্যাকান্ট অরবিটালগুলো আছে এই ভ্যাকান্ট অরবিটালে কি হচ্ছে, যে লিগ্যান্ড আছে তারা লোন পেয়ার অফ ইলেকট্রন ডোনেট করছে। অর্থাৎ এখানে অ্যামোনিয়া 2টো ইলেকট্রন ডোনেট করলো, এখানে অ্যামোনিয়া 2টো ইলেকট্রন ডোনেট করছে, এখানে অ্যামোনিয়া 2টো ইলেকট্রন ডোনেট করছে। প্রত্যেকটা ফাঁকা ডি কক্ষকে, ফাঁকা হাইব্রিডাইজড অরবিটালে লিগ্যান্ড তার লোন পেয়ার অফ ইলেকট্রন ডোনেট করে কোঅর্ডিনেট বন্ড তৈরি করছে। তো যেহেতু এখানে DsP2 সংকরায়ন হচ্ছে, তো DsP2 হাইব্রিডাইজেশন যদি হয় তাহলে তার জিওমেট্রিটা কী হবে, তাহলে জিওমেট্রিটা হবে অক্টাহেড্রাল জিওমেট্রি। তাহলে জিওমেট্রিটা আমরা বের করে ফেললাম। এবার বের করতে হবে এর ম্যাগনেটিজম। তো তার মানে এটি প্যারাম্যাগনেটিক অর ডায়াম্যাগনেটিক ইন নেচার। তো দেখো এই কম্পাউন্ডের মধ্যে 3টি আনপেয়ার্ড ইলেকট্রন আছে। তো আনপেয়ার্ড ইলেকট্রন যদি থেকে থাকে সেটা হবে প্যারাম্যাগনেটিক, আর যদি আনপেয়ার্ড ইলেকট্রন না থাকে, পেয়ার্ড ইলেকট্রন যদি সব থাকে সেটা হবে ডায়াম্যাগনেটিক। সো দিস কম্পাউন্ড ইজ প্যারাম্যাগনেটিক ইন নেচার। প্যারাম্যাগনেটিক কম্পাউন্ড। তাহলে আমাদের কোশ্চেনে যেগুলো চেয়েছিল, প্রথমে জানতে চেয়েছিল কোঅর্ডিনেশন নাম্বার, সেটা আমরা বের করে ফেলেছি 6। নেক্সট আমরা বের করলাম অক্সিডেশন নাম্বার +3। অক্সিডেশন নাম্বার ক্যালকুলেশন করার পরে আমরা ওই আয়নটির
ইলেকট্রনিক কনফিগারেশান লিখে ফেললাম। ইলেকট্রনিক কনফিগারেশান লেখার পরে এবার লিগ্যান্ডের প্রভাবে যেটা হচ্ছে ইলেকট্রন কনফিগারেশান সেটা লিখতে হবে। তো স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হলে পেয়ার্ড হবে ইফ বি পসিবল, আর উইক ফিল্ড লিগ্যান্ড হলে যেমন আছে তেমনই থাকবে, পেয়ার্ড বা আনপেয়ার্ড যেমন কন্ডিশনে থাকবে। তো তারপরে কি হলো, এবার পেয়ার্ড বা আনপেয়ার্ড যে ঘটনায় ঘটুক সেটা ঘটার পরে ওর কোঅর্ডিনেশন নাম্বার ততগুলি ভ্যাকান্ট অরবিটাল একসঙ্গে হাইব্রিডাইজড হবে। তাহলে এখানে কোঅর্ডিনেশন নাম্বার 6 ছিল, 6টা ভ্যাকান্ট অরবিটাল হাইব্রিডাইজড হয়েছে। সেগুলো কীভাবে পার্টিসিপেট করেছে, প্রথম ডি এর থেকে 2টো, এস এর থেকে 1টা, পি এর থেকে 3টে, সো ইট ইজ D2sp3 হাইব্রিডাইজড। তো D2sp3 হাইব্রিডাইজড হলে তার জিওমেট্রি কী হবে আমরা অলরেডি পড়েছিলাম যে অক্টাহেড্রাল। আর যেহেতু এর মধ্যে আনপেয়ার্ড ইলেকট্রন আছে তাই এটি প্যারাম্যাগনেটিক ইন নেচার। তো একটু ভালো করে তোমরা এটা দেখে নাও, দেখে নিয়ে কোথাও কোনো প্রবলেম হলে আমাকে কমেন্ট বক্সে জানিও। এরপর নেক্সট এক্সাম্পলে আমরা চলে যাচ্ছি। নেক্সট হচ্ছে কম্পাউন্ড আমি নিয়েছি NiCN4 2-। তো অ্যাট ফার্স্ট আমরা কী বের করব, কোঅর্ডিনেশন নাম্বার। তাহলে নাম্বার অফ লিগ্যান্ড 4 and it is monodentate ligand, so 4 into 1 is equal to 4 is coordination number of this compound. Now second step কি, সেকেন্ড স্টেপ হলো যে সেন্ট্রাল যে এলিমেন্ট আছে সেন্ট্রাল মেটাল অ্যাটম নিকেল, তার ইলেকট্রনিক কনফিগারেশন করতে হবে। তো দেখো সাধারণভাবে তোমরা যখন কম্পিটিটিভ এক্সাম নিট বা জেইতে বসবে তখন একটা ফ্যাক্টর হলো টাইমটাকে সেভ করতে হবে। তো সেক্ষেত্রে পুরোপুরি ইলেকট্রনিক কনফিগারেশান লিখতে গেলে যেমন 28টা ইলেকট্রন আছে 28, সেক্ষেত্রে অনেকটা টাইম কনজিউম হবে। তাই আমি একটা শর্ট পদ্ধতি তোমাদের বলছি, অ্যাপ্লাই করে দেখতে পারো সাধারণভাবে। তো নিকেলের ক্ষেত্রে দেখো কী হচ্ছে, নাম্বার অফ ইলেকট্রন ইজ 28। তাহলে এক্ষেত্রে যেটা হবে, নিকেল 4th পিরিয়ডিক এলিমেন্ট, তো ওই ইলেকট্রনিক কনফিগারেশানে 3D এবং 4s থাকবে, যেহেতু এটি ট্রানজিশন এলিমেন্ট, ডি ব্লক এলিমেন্ট, সুতরাং 3D এবং 4s লাস্ট ইলেকট্রনিক কনফিগারেশান হবে। তো কীভাবে আমরা হিসাব করব, দেখো একটা ছোট্টখাটো শর্ট ট্রিক বলতে পারো। তাহলে থাকছে কি 3D আর 4s। তো এবার ইলেকট্রনগুলো উল্টে দাও, কি 28 আছে, তো এটাকে 82 করো। তার মানে হলো 3Dতে দিয়ে দাও 8 আর 4sে দিয়ে দাও 2। দিস ইজ দ্য ইলেকট্রনিক কনফিগারেশন অফ Ni। ওকে, এবারে আমরা কি করব, এবারে আমরা অক্সিডেশন নাম্বারটা বের করব নিকেলের। এখানে করি সাইডে, তাহলে অক্সিডেশন নাম্বার ইজ ইকুয়াল টু কী হচ্ছে, চার্জ অন কোঅর্ডিনেশন স্ফিয়ার দ্যাট ইজ -2 মাইনাস অফ চার্জ অন লিগ্যান্ড, 4টে লিগ্যান্ড আছে -1, দ্যাট ইজ +2। তো অক্সিডেশন নাম্বার অফ সেন্ট্রাল মেটাল এলিমেন্ট Ni এর ইজ +2। তাহলে ইলেকট্রনিক কনফিগারেশন অফ Ni +2 কী হবে, 3D8, কারণ দুটো ইলেকট্রন 4s থেকে বেরিয়ে যাবে, দিস ইজ আউটার মোস্ট অরবিটাল। ওকে, এটু ক্লিয়ার। তো ইলেকট্রনিক কনফিগারেশন অফ Ni2 প্লাস বি 3D8, 3 ইডিয়ট নয় কিন্তু,
3d8। তো এবার কি হচ্ছে, তাহলে ডি কক্ষে 8টা ইলেকট্রন অকুপাইড, হোয়ারাস 4s এবং 4p বা এরপরে 4d যেটা আছে সব ভ্যাকান্ট পড়ে আছে। তো এবার ni2 প্লাসের সঙ্গে, তো এবার দেখো খুব গুরুত্বপূর্ণ যে জায়গাটা, ni2 প্লাস এর সঙ্গে যখন লিগ্যান্ড যুক্ত হচ্ছে তখন কি হচ্ছে, যেহেতু সিএন এটি একটি স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, তো স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হওয়ার জন্য স্ট্রং ফিল্ড লিগ্যান্ড কী করবে, এই আনপেয়ার্ড যে ইলেকট্রনগুলো আছে এদেরকে পেয়ার্ড করবে। তাহলে দেখো এখানে 4টে আনপেয়ার্ড ইলেকট্রন ছিল, 2টো পেয়ার্ড হয়ে গেছে। কিন্তু আগের যে কম্পাউন্ডটা আমি দেখিয়েছিলাম ওখানে কিন্তু পেয়ার্ড হয়েছিল না, স্ট্রং ফিল্ড লিগ্যান্ড থাকা সত্ত্বেও। কেন? কারণ সেখানে যদি পেয়ার্ড হতো তারপরেও একটি মাত্র ইলেকট্রন আনপেয়ার্ড অবস্থায় থাকতো, তাই হয়নি। তাহলে এখানে সবগুলো পেয়ার্ড হয়ে গেল ডিউ টু প্রেজেন্স অফ স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। এবার এই ডি এর একটা অরবিটাল ফাঁকা, এস এর একটা, পি এর 3টে, আর ডি এর তো আছে এরপরে। এবার হাইব্রিডাইজেশন হবে, ভ্যাকান্ট যে অরবিটালগুলি আছে সেগুলো হাইব্রিডাইজেশনে পার্টিসিপেট করবে। তো কোঅর্ডিনেশন নাম্বার আমরা কত বের করেছিলাম, প্রথমেই দেখো 4। তাহলে ভ্যাকান্ট অরবিটাল কটা লাগবে, 4টে। নিয়ে নাও এখান থেকে, 1, 2, 3, 4টে। তাহলে এই 4টে যদি সংকরায়নে অংশগ্রহণ করে, তাহলে যে হাইব্রিডাইজেশনটা হবে সেটা হলো ডি এর থেকে একটা এসছে, দ্যাট ইজ DsP2, দিস ইজ দ্য DsP2 হাইব্রিডাইজেশন। তো DsP2 হাইব্রিডাইজেশন হলে তার জিওমেট্রি কী হয় আমি বলেছিলাম, স্কোয়ার প্লেনার। জিওমেট্রি স্কোয়ার প্লেনার। তো এবার আমরা কি ক্যালকুলেশন করব, ইট ইজ প্যারাম্যাগনেটিক অর ডায়াম্যাগনেটিক, কোনটা হবে। তো দেখো এখানে যে ইলেকট্রনগুলি আছে সবই পেয়ার্ড, তো সবগুলো যখন পেয়ার্ড আছে তো এটা কী হবে, ডায়াম্যাগনেটিক। দেখো বুঝলে কি না। নেক্সট কম্পাউন্ড আছে CONH3 3+ আয়ন। তো অ্যাট ফার্স্ট আমাদের স্টেপ বাই স্টেপ এগোতে হবে। ফার্স্টে কোঅর্ডিনেশন নাম্বারটা বের করবো, দেখো 6। দেন অক্সিডেশন নাম্বার তোমরা শিখে গেছো বের করতে, +3। সেন্ট্রাল মেটাল এলিমেন্ট কোবাল্ট, কোবাল্টের নাম্বার অফ ইলেকট্রন ইজ 27, সো দ্য ইলেকট্রনিক কনফিগারেশন V, একটু আগে যে নিয়মটা বললাম শর্ট ট্রিক, 3D আর 4s থাকছে ইলেকট্রনিক কনফিগারেশনে। তাহলে 27 উল্টে দাও, তাহলে ডিতে আগে 7 আসবে, 4s 2 আসবে। দেন ইলেকট্রনিক কনফিগারেশন অফ CO3+, কী হবে 3d6। তো 3d6-এর ইলেকট্রনিক অ্যারেঞ্জমেন্টটা দেখে নিই। দেখো ডিতে আছে 6টা, 4s অ্যান্ড 4p অলসো ভ্যাকান্ট অরবিটাল। নেক্সট CONH3 3+, এই কমপ্লেক্স কম্পাউন্ডের ক্ষেত্রে ইলেকট্রনিক অ্যারেঞ্জমেন্ট কী হচ্ছে। তো যেহেতু NH3 স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, তো কী করবে, ইট উইল বি পেয়ার্ড দ্য ইলেকট্রন, যে ইলেকট্রন আনপেয়ার্ড যে ইলেকট্রনগুলো আছে তাদেরকে পেয়ার্ড করবে। তো একটু দেখে নাও এখানে আনপেয়ার্ড ইলেকট্রন বলতে এগুলো আনপেয়ার্ড ইলেকট্রন 4টে, এদেরকে 2টো পেয়ার্ডে কনভার্ট করেছে। এবার কী হবে, এবার হবে হাইব্রিডাইজেশন। তো কোঅর্ডিনেশন নাম্বার কত ছিল, 6। তাহলে হাইব্রিডাইজেশনের জন্য 6টা ভ্যাকান্ট অরবিটাল দরকার আছে। তো সেই 6টা কোথা থেকে আছে, ডি এর থেকে 2টো,
এস এর থেকে একটা, পি এর থেকে তিনটে। তাহলে হাইব্রিডেশন কী হচ্ছে? D2sp3 হলো। তো D2sp3 সংকরায়িত হলে, হাইব্রিডেশন হলে তার জিওমেট্রি কী হয়? অফকোর্স অক্টাহেড্রাল, জিওমেট্রি অক্টাহেড্রাল। এবার এটা যেহেতু সবগুলোই ইলেকট্রন এখানে পেয়ার্ড হয়ে আছে, সো ইট ইজ ডায়াম্যাগনেটিক ইন নেচার। এবার একটা গুরুত্বপূর্ণ কথা এখানে আমি বলবো, বিশেষ করে অক্টাহেড্রাল কমপ্লেক্সের ক্ষেত্রে, মানে যাদের কোঅর্ডিনেশন নাম্বার 6 হচ্ছে তাদের ক্ষেত্রে, কি এই কমপ্লেক্সটা হলো ইনার অরবিটাল কমপ্লেক্স। এই ধরনের কমপ্লেক্স, অর্থাৎ যে সমস্ত অক্টাহেড্রাল কমপ্লেক্সের হাইব্রিডাইজেশন D2sp3, তাদেরকে বলা হচ্ছে ইনার অরবিটাল কমপ্লেক্স। ওয়াই? কেন ইনার অরবিটাল কমপ্লেক্স? কারণ এখানে যে ডি অরবিটালটা ইউজড হয়েছে সেটা 3D থেকে এসছে, তাই ইনার অরবিটাল। যদি এই ডিটা বাইরের 4D থেকে আসতো বলা হতো আউটার অরবিটাল, সেক্ষেত্রে সংকরায়নটা হতো sp3d2। তাহলে D2 যদি আগে থাকে তাকে বলা হবে ইনার কমপ্লেক্স, D2 যদি পরে থাকে তাকে বলা হবে আউটার অরবিটাল কমপ্লেক্স। আরেকটা কথা সাথে সাথে মনে রাখবে, যদি ইনার অরবিটাল কমপ্লেক্স হয় তাহলে যৌগটাকে হাই স্পিন কমপ্লেক্সও বলা হবে। কি কেন বলা হবে? সরি, ওটা লো স্পিন কমপ্লেক্স বলা হবে। কেন লো স্পিন কমপ্লেক্স বলা হবে? কারণ D2sp3-তে দেখা যাচ্ছে সবগুলোই ইলেকট্রন এখানে পেয়ার্ড হয়ে আছে, আর যদি আনপেয়ার্ড থেকেও থাকে নাম্বার অফ ইলেকট্রন বি ভেরি ভেরি লো। তো যেহেতু এখানে আনপেয়ার্ড ইলেকট্রন প্রায় নেই বললেই চলে, তাই এখানে স্পিনিং, সেটাকে বলা হচ্ছে লো স্পিনিং বা লো স্পিন কমপ্লেক্স। নেক্সট কম্পাউন্ড COF6 3-। তো স্টেপ বাই স্টেপ CN কোঅর্ডিনেশন নাম্বার 6, অক্সিডেশন নাম্বার +3। তো একবারে এটা দেখো আমি CO3+ ইলেকট্রনিক কনফিগারেশান বের করেছি, তাহলে 3d6 হচ্ছে। অ্যারেঞ্জমেন্টটা দেখো, ডিতে আছে 6টা, বাকিগুলো ভ্যাকান্ট। যখন CO3+-এর সঙ্গে লিগ্যান্ড যুক্ত হচ্ছে, F6 লিগ্যান্ড, তখন কি হচ্ছে? তখন ইলেকট্রনিক অ্যারেঞ্জমেন্টটা সেম থাকছে, কোনো রকম ইলেকট্রন পেয়ার্ড হচ্ছে না। কেননা F6 যেটা আছে লিগ্যান্ড, দিস ইজ উইক ফিল্ড লিগ্যান্ড। এর ফলে ইলেকট্রনগুলো আনপেয়ার্ড মানে এখানে যে অবস্থায় আছে এখানেও সেই অবস্থায় থাকবে, পেয়ার্ড হবে না। তো কোঅর্ডিনেশন নাম্বার 6, তার ফলে হাইব্রিডাইজেশনের জন্য 6টা ভ্যাকান্ট অরবিটাল দরকার। তো সেই 6টা ভ্যাকান্ট অরবিটাল দেখো কোথা থেকে আসছে? এস থেকে একটা, পি এর থেকে 3টে, ডি এর থেকে 4D থেকে 2টো। দিস ইজ sp3d2 হাইব্রিডাইজেশন। এই হাইব্রিডাইজেশনকে বলা হচ্ছে, যদি এই sp3d2 হাইব্রিডাইজেশন হয় সেটা জিওমেট্রি হবে অক্টাহেড্রাল। এটুকু নিশ্চয়ই ক্লিয়ার। এবার এই কমপ্লেক্সের কতগুলি ক্যারেক্টারিস্টিক। দিস ইজ প্যারাম্যাগনেটিক ইন নেচার, কারণ এখানে আনপেয়ার্ড ইলেকট্রন আছে। এইবার দেখো, এই কমপ্লেক্সের হাইব্রিডাইজেশনের জন্য যে ডি অরবিটাল ইউজড হয়েছে এটা কিন্তু 3D থেকে হয়নি, হয়েছে বাইরের 4D থেকে। তাই এই কমপ্লেক্সকে বলা হচ্ছে আউটার অরবিটাল কমপ্লেক্স। আর আউটার অরবিটাল কমপ্লেক্স হলে সেটি সাধারণত হাই স্পিন কমপ্লেক্স হয়। কেন হাই স্পিন হবে? কারণ এখানে আনপেয়ার্ড ইলেকট্রন আছে, আনপেয়ার্ড ইলেকট্রনের স্পিনিংটার জন্য একে বলা হচ্ছে হাই স্পিন কমপ্লেক্স। তো আশা করি বুঝতে পেরেছ। যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। তাহলে কতগুলো HW দেওয়া থাকছে, তোমরা এগুলো সলভ করে
কমেন্ট বক্সে আমাকে জানিও। আজ তবে ক্লাস এখানেই শেষ করছি। সবাই বাড়িতে ভালো করে মন দিয়ে পড়াশোনা করো। নেক্সট ক্লাস নোটিফিকেশান অবশ্যই তোমাদের চলে যাবে, আর নেক্সট ক্লাস শুরু হলে তোমরা অবশ্যই ক্লাসটা মাইন্ডফুলি করো, কারণ পরের ক্লাসে একটা বিশেষ টপিকস, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো তার আগে সেই বিষয়টি জানার পূর্বে ভিভিটি থিওরিটা খুব ভালো করে বোঝা দরকার আছে। তো তার জন্য ক্লাসটা তোমরা দরকার হলে বারংবার ক্লাসটা ফলো করে প্রবলেমগুলো সলভ করো। আর যদি কোনো প্রবলেম হয় আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আজ তবে এটুকুই। ওকে, টাটা।